প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন টিভিএন অনলাইন দেখার জন্য। সাথে আছি ডাক্তার সজল আশফাক। দর্শক, আপনারা জানেন যে স্বাস্থ্য বিষয়ক আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত হচ্ছে এবং এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা একজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলি এবং একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। দর্শক, আজকে হয়তো আপনাদের অনেকেরই জানা থাকবে, আজকে মাসের দ্বিতীয় শনিবার এবং এই দিন আমরা একটি বিশেষ অনুষ্ঠান করে থাকি। আমাদের অতিথি থাকেন একজন বিশেষ ব্যক্তিত্ব, ডাক্তার তৌহিদ শিবলি, এবং আমরা বিশেষ কিছু বিষয় নিয়ে কথা বলি। আজকেও তেমনটি হচ্ছে। আমরা গত পর্বে ডিপ্রেশনের সাথে হার্টের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা নিয়ে কথা বলেছি। আজকে আমরা একটু এক ভিন্ন ধরনের, তবে একই রকম বলা যায়, সেটা হচ্ছে যে অ্যাংজাইটি নিয়ে আজকে আমরা কথা বলবো এবং এর সাথে ডায়াবেটিসের কি সম্পর্ক বা অ্যাংজাইটি কিভাবে আমাদের অন্যান্য যেসব শারীরিক সমস্যা আছে তাকে আক্রান্ত করতে পারে, সে বিষয়গুলো আমরা আজকে আলোচনা করবো অতিথির সঙ্গে। আবারও পরিচয় করে নিই আজকের অতিথির সঙ্গে, ডাক্তার তৌহিদ শিবলি। ডাক্তার তৌহিদ শিবলি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ডক্টর সজল আশফাক এবং টিভিএন 24 এর দর্শক শ্রোতা আপনারা যারা আছেন সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আশা করছি আপনারা সবাই আলোচনায় অংশগ্রহণ করবেন এবং আপনারা প্রশ্ন করবেন, তাহলে আমরা মনে করবো যে আমরা সঠিক পথে যাচ্ছি। তো যে নাম্বারে প্রশ্ন করবে দর্শক, আপনারা সেই নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 6463079828। এই নাম্বারে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আমরা আপনাদের প্রশ্নের অপেক্ষায় থাকবো সবসময়। তো ফাঁকে ফাঁকে আমরা একটু আলোচনা করব। তো প্রথমেই যেটা ডাক্তার তৌহিদ শিবলি, আজকে যেহেতু একটু ভিন্ন বিষয় নিয়ে কথা বলছি, যে অ্যাংজাইটি যদি বলি, তো বাংলায় এটাকে অনেকভাবে করা যায়, তবে মানে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটা অ্যাংজাইটি। তো আমরা যদি সেটাকে উদ্বেগ বলি, আমি এডিটর সাহেবকে বলবো যে প্রথম স্লাইডটি দেখানোর জন্য, যে উদ্বেগজনিত মানসিক ব্যাধি নাম্বার 1 স্লাইড যেটা আছে। তো এটা কি, মানে এই বিষয়টা কি, মানে এটাকে কখন আমরা উদ্বেগ বা অ্যাংজাইটি বলবো? পেশেন্ট যেভাবে আসে, জি, পেশেন্ট প্রথমেই যে উপসর্গগুলো বলে সেটা শুরুতেই আসে, ডিপ্রেশনের প্রশ্নগুলো চলে আসে, আমার কিছু ভালো লাগছে না। আমরা তখন দর্শক আগের বার আমরা আলোচনা করেছি এর আগের অনুষ্ঠানে, যে ডিপ্রেশনের যে উপসর্গ সেগুলো নিয়ে, যখন ডিপ্রেশনের উপসর্গগুলো নিয়ে আসছে তখন আমরা ডিপ্রেশনের স্কেলিং গুলো করতে থাকি। ডিপ্রেশনের স্কেলিং করার পরে এই যে ডিপ্রেশনের কয়েকজন পেশেন্টের একজন থাকে অ্যাংজাইটি ডিসঅর্ডার, তখন হয় কি আমরা অ্যাংজাইটি নিয়ে কথা, তার মানে এটা একটা ডিসঅর্ডার, রাইট? এটা একটা ডিসঅর্ডার। তো আমি অনুরোধ করব যে দ্বিতীয় স্লাইডটি দেখানোর জন্য, যে অ্যাংজাইটি ডিসঅর্ডার কি। অ্যাংজাইটি ডিসঅর্ডার এটা খুব সহজভাবে যদি বলা যায়, যে এটা কিন্তু এক মুহূর্তের জন্য কিংবা একদিনের জন্য না, এটা অ্যাটলিস্ট 2 সপ্তাহের জন্য যদি কোন একটা মানুষ সবসময় উদ্বেগের মধ্যে, সবসময় দুশ্চিন্তায় আসে, সবসময় ভয় ভয় লাগছে এবং একই সময়ে অনেকগুলো ভয় কাজ করছে, তখন আমরা চিন্তা করি এখানে হয়তো অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে। কিন্তু এই উদ্বেগ তো আসলে মানে অনেক কারণেই আমাদের থাকে, তাই না? মানে আমাদের দৈনন্দিন জীবনে তো বা পারিবারিক জীবনে নানান বিষয় নিয়ে তো আমাদের একটা উদ্বেগ থাকে, মানে সেটাও কি ডিসঅর্ডারের মধ্যে পড়বে কিনা? এটাও যদি ওই 2 সপ্তাহের অতিরিক্ত সময় হয়ে থাকে এবং দৈনন্দিন কাজে যদি বাধাগ্রস্ত করে, তখন আমরা বলবো যে এটা অ্যাংজাইটি ডিসঅর্ডার। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে যে এটা একটা সময় আছে, যে এই সময় ধরে যদি চলতে থাকে এবং সেটা তার স্বাভাবিক জীবনযাপন কাজকর্মকে ব্যাহত করলে সেটাকে আপনারা বলবেন যে অ্যাংজাইটি ডিসঅর্ডার। তো নিশ্চয়ই এর কোনো মানে প্রকারভেদ আছে, মানে নানান ধরন আছে। তো সেগুলো কি কি হতে পারে অ্যাংজাইটি? আমি যদি একটু স্লাইডটা দিতে বলি। হ্যাঁ, উদ্বেগজনিত সাধারণ প্রকার। প্রথমেই যেটা, যে সবকিছু নিয়ে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, সবকিছু নিয়ে উদ্বেগ, দুশ্চিন্তা, সবসময় টেনশনে থাকা, সেটা হচ্ছে যেটাকে বলে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। আচ্ছা আচ্ছা। এরপরে কারো থাকে সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার, এটা বাচ্চাদের বেশি থাকে, বড়দেরও হতে পারে। আচ্ছা আচ্ছা। ছোট বাচ্চারা যেমন মাঠ থেকে দূরে থাকলে অ্যাংজাইটি ডিসঅর্ডার যাচ্ছে। আবার কারো কারো দেখা যায় যে আমি সাবওয়ের ভিতরে ট্রেনে উঠলেই তখন আমার ভয় হয়, এটা এক ধরনের অ্যাংজাইটি ডিসঅর্ডার। এরকম ছোট 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 ভাগ করে হয় যে অ্যাংজাইটি ডিসঅর্ডারটা কিভাবে হচ্ছে। তো এটা বিভিন্ন ধরনের হতে পারে না? আপনি যেটা বলেন যে একটা জেনারেলাইজড, মানে জেনারেলাইজড মানে কি সে খুব সাধারণ কোনো বিষয় নিয়ে বা যে বিষয় নিয়ে সবাই চিন্তিত সেরকম কোনো বিষয় নিয়ে চিন্তা করছে। যেমন এখন যে অবস্থাটা আসছে, যে আমরা ইমিগ্রেন্ট,
আমরা কেউ সিটিজেন হয়েছি, কেউ প্রত্যেক green পরিবারে card কেউ আছে, না কেউ আমাদের কেউ কেউ আছে। পলিটিক্যাল অ্যাসাইলাম করেছি। তো এখন যে ইমিগ্রেশন ইস্যুটা যাচ্ছে, এটা একটা দীর্ঘদিন ধরে চলছে। তো এতদিন ধরে চলতে চলতে আমার এখানে যেটা দেখি যে আমার তো আগে ঘুম হতো, এখন ঘুম হচ্ছে না। আচ্ছা আচ্ছা। আমার খুব দুশ্চিন্তা হচ্ছে, আমি দুশ্চিন্তা কন্ট্রোল করতে পারছি না, এবং একই সময় মনে হচ্ছে আমি এটা নিয়ে কি করবো, ওটা নিয়ে কি করবো। তখন এটা আসে যে অ্যাংজাইটি ডিসঅর্ডারের মধ্যে চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো মানে এটা হচ্ছে জেনারেলাইজ, মানে সে তার হয়তো নিজের না, কিন্তু আত্মীয় পরিজন বা বন্ধু বান্ধব অনেকেরই না, একই রকম এটা সমস্যা। ওর নিজের সমস্যা নিয়েই বলছে, নিজের সমস্যা নেই। নিজের সমস্যা কিন্তু নিয়ে। এইটা নিয়ে তো ধরেন সন্তানের যদি এই ধরনের সমস্যা থাকে, তো পরিবারের মা বাবারও তো এক ধরনের হ্যাঁ, অ্যাংজাইটি। মা বাবার অ্যাংজাইটি আছে, কিন্তু সন্তানের যে অ্যাংজাইটি যতটা আসবে, না তা তো আসবে না। তো সেই পরিমাণটা মা বাবার আসবে আসবে না। না। আমরা স্পেসিফিক পেশেন্ট নিয়ে চলে আচ্ছা যাবো। আচ্ছা। তো এটা হচ্ছে জেনারেলাইজড। আরো কি মানে ব্যক্তিগত জীবনের কোনো বিষয় কি উদ্বেগের তৈরি করতে পারে? হ্যাঁ, কারো যদি ম্যারিড কাপল হয়ে থাকে, তার যদি ম্যারেজের সমস্যা আছে, সেখানে অ্যাংজাইটি আসতে পারে। কারো জব নিয়ে যদি সমস্যা হয়ে থাকে, ইনসিকিউর হয়ে থাকে, জব নিয়ে সমস্যা আসতে পারে। এরকম বন্ধুদের সাথে দীর্ঘদিনের বন্ধু, কিন্তু বন্ধুত্ব নষ্ট হয়ে গিয়েছে, এখন তার মিশার মতন আর কাউকে বিশ্বাস করতে পারছে না, সবসময় অ্যাংজাইটিতে আসছে যে কেন এই সমস্যাটা হলো। তো এটাও একটা অ্যাংজাইটির মধ্যেই পড়ে যাচ্ছে। তো মানে এই অ্যাংজাইটি ডিসঅর্ডারটা আসলে মানে প্রকাশ পায় কিভাবে? আমি যদি উপসর্গের কথা বলি, যেটা 5 নাম্বার স্লাইড বোধ হয়, বা এর পরের স্লাইডটা, উপসর্গ 6 নম্বর। আমরা যদি এটা যদি সাধারণ কিছু উপসর্গের কথা দেখা যাচ্ছে, আমরা যদি স্লাইডে দেখতে পাচ্ছি। উপসর্গগুলো যাই, হ্যাঁ। দেখা যাচ্ছে যে আমরা প্রতিটা মানুষ হাঁটাচলা করলে আমরা একটু ঘাম হয়, আমরা বসে আছি, আমরা ঘামছি, জি। এটা কিন্তু একটা উপসর্গ। তারপর কি আসছে, আমার বমি বমি ভাব হচ্ছে, নর্মালি আমার হয় না, কিন্তু আমার মনে হচ্ছে এখন বমি হবে, এটা একটা অ্যাংজাইটির মধ্যে পড়ছে। তারপর কি হচ্ছে যে একটা কিছু ধরতে যাচ্ছে, নর্মালি ছিল না, ওটা হাতটা কাঁপছে, এটাও একটা অ্যাংজাইটির মধ্যে আসছে। তারপর আমরা কি আসতে পারি যে সবসময় একটা উদ্বেগের মধ্যে, সবসময় একটা অশান্তির মধ্যে আছে, দেখে মনে হচ্ছে যে মানুষটা এর মধ্যে নাই, ও মনে হচ্ছে ওর বাইরে চলে গেছে। আচ্ছা। এটাও একটা অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে। তারপরে যখন বলে যে আমার বুক ধড়ফড় করছে, দ্যাট মিনস হার্টটা পাম্প করছে বেশি। এরপরে কি আসতে পারি আমরা, প্যানিক অ্যাটাক। প্যানিক অ্যাটাক মানে হঠাৎ করে মনে হচ্ছে যে আমি এখন মারা যাব, আমার আর ভালো লাগছে না কিছু, এটা একটা প্যানিক অ্যাটাক। তারপর প্যানিক অ্যাটাকের সাথে কি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। যখন শ্বাসকষ্ট হয়, তখন পেশেন্ট মনে করে যে আমার কি হার্ট অ্যাটাক হলো কিনা, এরকম সমস্যাগুলো নিয়ে আসছে। হ্যাঁ, কিন্তু মানে এই এত মানে অনেক ধরনের উপসর্গের কথা আপনি বললেন। তো একজন মানুষের যখন একটা মানে অ্যাংজাইটিতে থাকে, আপনি যেরকম বললেন একটা কারণ যে ইমিগ্রেশনের একটা সমস্যা, তো সমস্যা কিন্তু ওইটা, কিন্তু ওইটা ওই সমস্যার জন্য সে যখন ওইটা নিয়ে সবসময় ওই বিষয়টি নিয়ে ভাবছেন বা ওইটা নিয়ে টেনশন করছেন, সেটা থেকে এই উপসর্গগুলো আসছে, তাই তো? সময়টা আমাদের ধরতে হবে যে ওটা যদি 2 সপ্তাহ, সেটা বুঝতে পেরেছি, এবং দিনের অধিকাংশ সময় এই মানে কিন্তু ওই যে ঘটনাটা বা তার যে মানে যেই ঘটনার কারণে তার এটা হচ্ছে, সেটার কারণে উপসর্গটা হবে এরকম। হ্যাঁ, উপসর্গটা এরকম, মানে তার হয়তো ফ্যামিলিতে সমস্যা, হাজবেন্ড ওয়াইফের সমস্যা, বা বাচ্চাকে নিয়ে সমস্যা, বা চাকরির ক্ষেত্রে সমস্যা, আপনি যেটা বললেন। এখন যেটা বলছেন আপনি চলমান যে ইমিগ্রেশনের সমস্যা, তো এগুলি নিয়ে ওইটা হলো কারণ। হ্যাঁ, তো ওইটার জন্য দেখা যাচ্ছে যে এই উপসর্গ দিয়ে প্রকাশগুলি পাচ্ছে, মানে নানান ধরনের উপসর্গ কিন্তু হচ্ছে, কিন্তু ঘটনা কিন্তু ভিন্ন। কিন্তু তার ভালো লাগছে না, আপনি যেটা বললেন যে বমি ভাব হচ্ছে, হ্যাঁ, তো এমনকি সে মানে কখনো কখনো ইয়েও হয়ে যেতে পারে, মানে প্যানিক অ্যাটাক হয়ে যেতে পারে, পালপিটেশন, বুক ধড়ফড় করতে পারে, ঘাম হচ্ছে, বসে থাকে, খুব অস্থির লাগছে, মানে ওই জিনিসটা ওই চিন্তাটা তার ভিতরে সবসময় থাকছে, সব সময় থেকে যাচ্ছে, ওটা ছেড়ে যাচ্ছে না। যদি অল্প সময়ের জন্য হয়, এটা একটা স্বাভাবিক উপসর্গ। কেউ একটা জবের ইন্টারভিউ দিবে, কারো পরীক্ষা আছে, এটা কিন্তু স্বাভাবিক। যে টেনশন গুলো আসে, যে অ্যাংজাইটি আসে, এই অ্যাংজাইটিতে কিন্তু বোঝা যায় যে ওটা পরীক্ষার জন্য, এটা হবে, এটা ধরে নেওয়া যায় যে মানে এটা গ্রহণযোগ্য, এটা গ্রহণযোগ্য, মানে এটা চলেও যাবে, আবার ওটা পরীক্ষাটা পার হয়ে গেল, চলে যাবে। আচ্ছা আচ্ছা। কিন্তু এই যে অ্যাংজাইটিটা আসছে, এটা অ্যাটলিস্ট 2 সপ্তাহ ধরে যদি এই সমস্যা আসে, তখন আমরা বলবো যে অ্যাংজাইটি ডিসঅর্ডার। আচ্ছা আচ্ছা।
তো এটার মানে আমি দু একটা কারণ বলেছি, আমরা যদি পরবর্তী স্লাইডে যাই যে কারণ এবং ঝুঁকির বিষয় যেটা বলা হচ্ছে, তো এটা কি এই কারণটা কি, এই যে কারণ অনেকে আমরা দেখি যে অনেক রকম টেনশনে পড়েন, কিন্তু একই ঘটনার জন্য 2-3 জন ব্যক্তি যদি আপনি তুলনা করেন, তাদের সবাই কিন্তু অ্যাংজাইটিতে আক্রান্ত হচ্ছে না। এই বিষয়টা কেন? এটা হচ্ছে যে অনেকগুলো কারণ একসাথে। তার জেনেটিক্যাল কারণ হতে পারে, তার ডেইলি লাইফস্টাইল হতে পারে, অথবা ফুড হ্যাবিট হতে পারে। ফুড হ্যাবিট। ফুড হ্যাবিট এর আগে আমরা আলোচনা করেছি যে ডিপ্রেশনের সময়। তো প্রথমে জেনেটিক মানে হচ্ছে যে পারিবারিক একটা পারিবারিকভাবে কোনো মানুষ, আমরা নিজেদের বন্ধুদের মধ্যে দেখতে পাই কিংবা ফ্যামিলি মেম্বারকে দেখতে পাই যে ছোট ছোট জিনিস নিয়ে অ্যাংজাইটিতে আসছে। যেমন বাসায় মেহমান আসবে, এতগুলো মানুষ আসবে, আমি কি করব, এটাও এক ধরনের অ্যাংজাইটি। তারপরে নতুন একটা মানুষ আসছে, কিংবা আমি জবের ইন্টারভিউ দিতে যাব, ইন্টারভিউ দেওয়ার আগে দেখা যাচ্ছে হাত ঘামছে, টেনশন হচ্ছে, পালপিটেশন হচ্ছে, এটাও অ্যাংজাইটি ডিসঅর্ডার। যদি কারো স্বাভাবিকের থেকে বেশি থাকে, তখন এই উপসর্গগুলো আমরা বুঝতে পারি এবং আমরা কতগুলো সহজ কিছু প্রশ্ন করি, যেই প্রশ্নের উপরে ভিত্তি করে আমরা স্কোরিং করি। স্কোরিং করলে যদি দেখা যায় যে আমাদের স্কোরিংটা নির্দিষ্ট মাত্রায় আসছে, তখন আমরা ট্রিটমেন্টের মধ্যে চলে যাই। ট্রিটমেন্টটা খুব সহজ আমাদের কাছে। আমি আমার স্পেশালাইজেশন ইন্টারনাল মেডিসিন, বোর্ড সার্টিফাইড। আমি ইন্টারনাল মেডিসিনের প্র্যাকটিস করছি, কিন্তু আমার অনেকগুলো পেশেন্ট, প্রতিদিনই কয়েকটা পেশেন্ট পাই ইদার ডিপ্রেশনের সাথে সাথে দেখা যায় ওদের অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে। আমরা খুব প্রাথমিক পর্যায়ে খুব সহজ ট্রিটমেন্ট করে আমরা এর সমাধান নিয়ে আসতে পারি। অনেক সময় পেশেন্ট দেখছি আমি 1-2 মাস পরেই অ্যাংজাইটি ডিসঅর্ডার ওভারকাম হয়ে গিয়েছে, বলে যে আমার এখন স্বাভাবিক অবস্থায় আসছি, আমার আর এখন মেডিসিন দরকার নেই। আচ্ছা আচ্ছা। তো এই যে মানে ঝুঁকিটা কি, মানে মানে ভবিষ্যৎ ঝুঁকি কি? আপনি যেটা বলছিলেন যে কারণ তো আমরা বুঝলাম, জেনেটিক কারণ, খাবারের একটা কারণ বলেছিলেন, কি ধরনের খাবার আসলে? আমরা এর আগে খাবারের স্লাইডগুলো দেখিয়েছিলাম ডিপ্রেশনের। একই রকমই আমার ব্রেনের যে খাবারগুলো দরকার, আমার ব্রেনের দরকার সেরোটোনিন, আমার ব্রেনের দরকার ডোপামিন, আমার ব্রেনের জন্য দরকার নরএপিনেফ্রিন। তার জন্য আগের বারে আমরা যে স্লাইডগুলো দেখাইছি, সেইভাবে যদি আমরা খাদ্যাভ্যাস পরিবর্তন করতে পারি, আমাদের দৈনন্দিন খাবারের মধ্যে যদি এগুলো নিয়ে আসতে পারি। মানে আপনি বলতে চাচ্ছেন যে যে খাবারগুলো দরকার সেগুলো যদি ঘাটতি থাকে, আমরা সেই খাবারগুলো যদি কম গ্রহণ করি, তাহলে ডিপ্রেশন যেটা অ্যাংজাইটি ডিসঅর্ডারটা বেশি হতে পারে। ডিপ্রেশন এবং অ্যাংজাইটি দুটোই হতে পারে এটার জন্য। এবং একই সাথে আমাদের যদি ডেইলি অ্যাক্টিভিটিস এর মধ্যে অ্যাংজাইটিটাকে আমরা দূর করতে না পারি, আমরা যেমন কায়িক শ্রমটা না করি, আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে না যাই। আরো কিছু জিনিস আছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, সবাই আমরা মনে করছি বাইরে গিয়ে দৌড়াইতে হবে, না, দৌড়ানোর সময় বাসায় বসে আমরা যোগ ব্যায়াম করতে পারি, আমরা সঠিক সময় ঘুম থেকে উঠতে পারি, সঠিক সময় ঘুমাইতে যেতে পারি। অ্যাংজাইটি ডিসঅর্ডার পেশেন্ট রাত্রে ঘুমাইতে পারছে না, তাতে আমরা যে মেডিসিন দিচ্ছি, মেডিসিন দেওয়াতে ঘুমটা স্বাভাবিক হচ্ছে। স্বাভাবিক হওয়ার পরে ও সকালে উঠে ও রাইট ফুডটা খাচ্ছে। রাইট ফুডটা খেলে যে আমাদের যে জিনিসগুলো দরকার, নরএপিনেফ্রিন, ডোপামিন, সেরোটোনিন, এগুলো আমরা পেয়ে যাচ্ছি। এগুলো পেলে ব্রেনের ভিতরে ওর যে কেমিক্যালস দরকার, ও কেমিক্যালস গুলো পেয়ে যাচ্ছে, তাহলে আমরা ওই সমস্যার থেকে সমাধান পেয়ে যাচ্ছি। আচ্ছা, সমাধানের কথা যখন বললেন, তাহলে সমাধানটা কি, চিকিৎসা পদ্ধতিটা কি? আমি বলবো যে পরবর্তী স্লাইডটা দেখানোর জন্য। চিকিৎসা পদ্ধতির আগে আমরা বলি যে সাইকোথেরাপি একটা। জি, সাইকোথেরাপিটা একই রকম সমস্যা যারা আছে সেই সমস্যা থেকে ওভারকাম করেছে, এরকম একজন বন্ধুর সাথে কথা বললে ওর সমাধান হচ্ছে। সাইকোথেরাপিটা কিছুই না, তার মনের কথাগুলো প্রকাশ করছে যে আমার তো এই সমস্যা হয়েছে, আমি কি করব। আর একজন বলছে হ্যাঁ আমার হয়েছিল, আমি খাদ্যাভ্যাস পরিবর্তন করেছি, আমি সঠিক সময় ঘুমাইতে যাওয়ার চেষ্টা করছি, আমার ডাক্তারকে গিয়ে আমি বলেছি যে আমার এই সমস্যা হচ্ছে, আমাকে কতগুলো ওষুধ দিয়েছে, আমি মেডিসিনগুলো খাচ্ছি, এখন আমি সমস্যার থেকে ওভারকাম করতে পেরেছি। এটা একটা। আর একটা কি হচ্ছে, মেডিসিন দিয়ে করা হচ্ছে। আমরা যারা অফিসে আছি, আমরা মেডিসিন দিয়ে দিচ্ছি, খুব সিম্পল মেডিসিন। মেডিসিনগুলো 8-10টা মেডিসিনের মতোই সিম্পল মেডিসিন, অল্প ডোজ দিয়ে দেখা যাচ্ছে। এটা আমরা ইন্টারনাল মেডিসিন প্র্যাকটিস করছি, আমাদের এই প্র্যাকটিসে এই সমস্যাগুলোর মেইন চিকিৎসা করছে সাইকিয়াট্রিস্ট। তো পেশেন্ট সাইকিয়াট্রিস্টে যেতে চাচ্ছে না, বলে যে না আমি সাইকিয়াট্রিক পেশেন্ট না, আই ডোন্ট ওয়ান্ট টু গো দেয়ার। তাহলে কোথায় কে চিকিৎসাটা দিবে? আমরা দিচ্ছি চিকিৎসাটা।
আমরা যেমন হাই ব্লাড প্রেশার ট্রিটমেন্ট করছি, আমরা ডায়াবেটিসের চিকিৎসা করছি, আমরা কিডনির চিকিৎসা দিচ্ছি, একই সাথে আমরা তখন অ্যাংজাইটি ডিসঅর্ডারের জন্য চিকিৎসা দিচ্ছি। যেটা বলেন যে সাইকোথেরাপি, তো সেটার ব্যবস্থা কি আপনারা করে দেন? আমরা সেটা ব্যবস্থা করে দিই, সাইকোথেরাপিস্টকে রেফার করি আমরা। পেশেন্ট যদি বলে যে আমার সাইকোথেরাপিস্টের সাথে দেখা করতে চাই, আমি একটু কথা বলতে চাচ্ছি, তখন তাদের কাছে পাঠিয়ে দিচ্ছি আমরা। আচ্ছা আচ্ছা, আরেকটা খুব সুন্দর কথা বলছিলেন যে যারা ইতিমধ্যে এই ধরনের সমস্যা থেকে মানে সুস্থ হয়েছেন বা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছেন, তাদের সাথে কথা বলাটাও এক ধরনের, তাদের সাথে কথা বলে তাদের ওই যে মনের কথাগুলো খুলে বলা, যখন খুলে বলা, ওই সময়টা। কিন্তু এটা তো মানে এটা কি এমন হতে পারে না যে যিনি অ্যাংজাইটিতে ভুগছেন তিনি যদি মনে করেন যে এই মানুষটা নির্ভরযোগ্য তার কাছে, হ্যাঁ, এটা তো সারা লাইফ টাইমে মানুষ এই বলতে পারে, পেশেন্ট তাদের সাথে যদি শেয়ার করে তাহলে কি কোনো উপকার হবে? এই পেশেন্ট গুলো হয় কি, যে যাদেরকে বিশ্বাস করে, হ্যাঁ হ্যাঁ, যে পেশেন্ট গুলো খুব কাছের বন্ধু, সেটাই যে বলছি। বন্ধু থেকে সবসময় উপকারী পেয়ে আসছে, অপকার পায়নি, ক্রিটিসাইজ করবে না, যে তাদের সাথে যখন কথা বলে, মন খুলে কথা বলে তখনই অ্যাংজাইটিটা রিলিফ হতে থাকে। এবং ওই ইয়েগুলো, আলোচনাগুলো শুনছে যে কি করছে, তখন বলে যে ও তাহলে তো আমাকেও মেডিসিন খেতে হবে, মেডিসিন খাচ্ছে, আমাকেও সঠিক টাইমে ঘুমাইতে যেতে হবে, ঘুম থেকে সঠিক টাইমে উঠতে হবে, আমাকে একটু এক্সারসাইজ করতে হবে, আমার খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। এটা তো ধরেন যে যারা যারা আগে আক্রান্ত ছিলেন সেরে উঠছেন, কিন্তু অনেক লোক আছে না যে যাদের সমস্যা নাই, বা একজন ব্যক্তি মনে করছেন যে এই লোকটি তার আপনজন, নির্ভরযোগ্য, বিশ্বস্ত, আপনি যেগুলো বললেন, তো সেরকম লোকের কাছে যদি তার সেই সমস্যাটা সে শেয়ার করে, তাতে কি কোনো লাভ হবে? ব্যাস, মানে তার মানে হচ্ছে যে একটা মানে কি বলা যায়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কারোর সাথে, মনের ভিতরে যে সমস্যা রয়ে গেছে, এই সমস্যাটা যদি মানুষকে বলতে পারে, বলতে পারাটাই এটা একটা সমস্যার সমাধানের পথ বেড়ে আসছে। আচ্ছা আচ্ছা, যে তার মন তার মানে বলতে না পারলে কি সেই সমস্যাটা আরো বলতে না বেশি? পারলে ব্রেনের ভিতরে কন্টিনিউয়াস ওটা সাইক্লিক্যালি ওটা চলছেই, তার অ্যাংজাইটিটা চলছেই, একইভাবে চলছে। যখন বলতে পারে তখন ওর অনেকে তো বলতেও চায় না, আবার এটাও তো ঠিক, কেউ কেউ বলতে চায়, কেউ কেউ আবার বলতে চায় না, যে কাউকে বলবে না, নিজের মধ্যেই রাখে। এটা যে সেক্ষেত্রে ঝুঁকিটা কি? সেক্ষেত্রে যখন আমাদের কাছে পেশেন্ট আসছে, আমরা তখন তাদের যখন দেখা যায় যে আজকে একটা পেশেন্ট আমি 2, 4, 5 বছর ধরে দেখছি, কিন্তু এখন মনে হচ্ছে যে তার হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস এর বাইরেও আরো কিছু সমস্যার কথা বলছে। জি, যে প্রেশার কন্ট্রোল আছে, ডায়াবেটিস কন্ট্রোল আছে, কিন্তু পালপিটেশন হচ্ছে। আমি যখন তাকে এক্সামিন করছি, আমি দেখছি যে হার্টের কোনো সমস্যা নাই, তাহলে কোথায় সমস্যা, তখন আমরা এই প্রসঙ্গে প্রশ্নগুলো করি। আচ্ছা আচ্ছা, এই প্রশ্নগুলো করেন। এর আগে আপনি আমাদের গত প্রোগ্রামে মানে ডিপ্রেশনের প্রোগ্রামে আপনি বলেছিলেন কিছু প্রশ্নমালা থাকে, সেই প্রশ্নমালার ভিত্তিতেই আপনারা সিদ্ধান্ত নেন যে এই রোগীটা অ্যাংজাইটি ডিসঅর্ডার কিনা বা ডিপ্রেশন কিনা, এবং সেই অনুযায়ী চিকিৎসা দিবেন, কি করবেন না করবেন সেটা সেই প্রশ্নমালার উপর নির্ভর করবে। তো তার মানে হচ্ছে যে এটা এমন কোনো প্রশ্নমালা না যেটা আপনার নিজের তৈরি করা, না, এটা এটা বা আপনার আন্দাজের উপরে না, এটা স্ট্যান্ডার্ড কোশ্চেন আমি একটু সেই ব্যাপারটা আবার শুনতে চাই, যে কারণ দর্শকদের বলতে চাই যে একজন চিকিৎসক একজন রোগীর ডিপ্রেশন বা অ্যাংজাইটি ডিসঅর্ডার বা অন্য কোনো মানসিক সমস্যা আছে কিনা সেটা জানার জন্য উনি যে প্রশ্নগুলি করেন, সেই প্রশ্নগুলি চিকিৎসা বিজ্ঞানের, আমরা এই প্রশ্নগুলো করি, এই প্রশ্নগুলো সেট প্রোটোকল রয়ে গেছে। হ্যাঁ মানে সেটা মানে এটা আপনার নিজস্ব কোনো না, প্রশ্ন আমার না। নিজস্ব কোনো প্রশ্ন না, এই সেট কোশ্চেন গুলো আছে। সেই কোশ্চেন গুলোর প্রথমেই থাকে যে প্রতিটা কোশ্চেনের জি, যে এটা কতক্ষণ ধরে, যে দিনের অল্প একটু সময়, না দিনের অর্ধেক সময়, না অধিকাংশ সময় আসছে, আচ্ছা, এবং এটা কতদিন ধরে আসছে, কতদিন ধরে আছে? এরকম 6-7টা প্রশ্ন রয়ে গেছে। যেমন প্রথম প্রশ্ন যদি বলে যে আমরা অ্যাংজাইটি কতদিন আসে, এটা এই অ্যাংজাইটিটা কি দিনের কি পরিমাণ অংশ রয়ে গেছে, এবং একই সাথে এটাকে কন্ট্রোল করতে কোনো অসুবিধা হচ্ছে কিনা। আমার অ্যাংজাইটি আসছে কিন্তু অ্যাংজাইটিতে আমি কন্ট্রোল করতে পারছি না, কিংবা অ্যাংজাইটি আসছে একই সাথে আমার 2-3টা অ্যাংজাইটি আসছে একই সাথে, আচ্ছা, আমার সবসময় ভয় ভয় লাগছে, আমার মনে হচ্ছে কিছু একটা খারাপ ঘটতে যাচ্ছে, অথচ তেমন কিছু নাই। তখন আমরা ওটার উপরে আমরা মার্ক করি,
মার্ক করলে আমরা যখন দেখি যে মার্কটা আমাদের 7 কিংবা তার উপরে চলে যাচ্ছে, তখন আমরা বুঝতে পারছি অ্যাংজাইটি হয়ে গেছে। সেই অ্যাংজাইটি ডিজঅর্ডারের জন্য খুব সহজ মেডিসিন আছে, আমরা মেডিসিনটা দিয়ে দিই। মেডিসিনটা দিলে তখন তার ঘুম আসছে। মোস্ট অফ দ্য টাইম পেশেন্ট বলে যে আমার ঘুমের মেডিসিনটা দিয়েছিলেন, এখন আমি বন্ধ করে দেখেছি আমার নর্মাল হয়ে গেছে। আচ্ছা, পেশেন্ট মনে করছে যে ঘুমের জন্য দিয়েছি। আমি সবসময় বলে দিই এটা ঘুমের জন্য দিইনি, এটা অ্যাংজাইটি আছে, মানে এটা কাজটা ব্রেনের উপরে, অ্যাংজাইটিটা যখন রিলিফ হয়ে গেছে তখন ঘুমটা ঘুমটা চলে আসছে। মানে এটা ঘুমের জন্য দেওয়া হয় না, কারণ অ্যাংজাইটি কে দূর করার জন্য দেওয়া হয়েছে। এখন অ্যাংজাইটি নেই, সো আপনার ঘুম আসছে। তো সেটাই, মানে জিনিসগুলো খুবই মানে খুব সহজভাবে চিন্তা করলে মনে হয় যে এগুলো কোনো সমস্যা না, বাট একটু গভীরভাবে চিন্তা করলে খুবই একটা জটিল বিষয়। যখন ও অ্যাংজাইটিতে আসছে, ও কিন্তু কাজ করতে পারছে না ঠিক মতো, জবটা হারাইতে পারে, ফ্যামিলির ভিতরে রিলেশনশিপের প্রবলেম হতে পারে, একটা নতুন জবে ইন্টারভিউ দিতে যাচ্ছে, অ্যাংজাইটির জন্য ও ঠিক মতো ফেস করতে পারছে না, রাইট? একই সাথে যেটা হচ্ছে ওর খাদ্যাভ্যাস পরিবর্তন হয়ে গেছে। ডায়াবেটিস আন্ডার কন্ট্রোল ছিল, এখন নট কন্ট্রোল। ডাক্তার শিবলি, হঠাৎ করে আমার একটা প্রশ্ন মনে পড়লো, যে আপনি বললেন না যে মাল্টিপল অ্যাংজাইটি যদি আসে বা রিপিটেডলি যদি অ্যাংজাইটি আসে, সেক্ষেত্রে কি অ্যাংজাইটি ধারণ করার ক্ষমতা বেড়ে যায়? অ্যাংজাইটি ধারণ করার ক্ষমতা বাড়ে না, সেটা হয় যে আমরা মানে আসলে যে সহ্য ক্ষমতা না, ওটা আমরা আউট অফ কন্ট্রোলে চলে যাইতে পারি। আচ্ছা আচ্ছা। পেশেন্টের সাথে যখন কথা বলছি, একই সাথে অনেকগুলো কথা একসাথে বলতে যাচ্ছে, তখন আমার দৃষ্টিটা অন্যদিকে যাচ্ছে, যে আমার ব্লাড প্রেশার কন্ট্রোল রাখছি, আমি ডায়াবেটিস কন্ট্রোল রাখছি, আদার প্রবলেম গুলো কন্ট্রোল রাখছি, কিন্তু পেশেন্ট কথা বলছে, বোঝা যাচ্ছে যে ওর ভিতরে কিছু একটা চলছে। তখন আমরা এই কোশ্চেনগুলো করি। নর্মালি আমরা প্রতি বছর একবার করে চেক করি, ইভেন নর্মাল পেশেন্টের আমরা চেক করি। মানে এই বিষয়টা চেক করে, এই বিষয়টা আমরা মানে চেক করি। ডিপ্রেশন এবং অ্যাংজাইটি এই দুটো চেক এই দুইটা আমরা মাস চেক করি। মানে আপনার একজন প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান হিসেবে এটা আপনাকে করতে হয়। আমাদেরকে হয় যে অনেক সময় থাকে যে পেশেন্ট আসছে অ্যানুয়াল ফিজিক্যালে, বলে আমার কোনো সমস্যা নাই, আমি কেন আসবো? তো আমি তখন বোঝানোর চেষ্টা করি যে এমন কিছু প্রশ্ন আছে আমরা করি যেটা স্বাভাবিক অবস্থায় পেশেন্ট মনে করে যে আমি নর্মাল, আমি স্বাভাবিক, কিন্তু এই কোশ্চেনগুলো করাতে ওর স্ক্রিনিং এর মধ্যে চলে আসছে ইদার ডিপ্রেশন কিংবা অ্যাংজাইটি কিংবা বোথ একই সাথে চলে আসছে। তখন আমরা দুটোরই চিকিৎসা দিই। না সেটাই, মানে আসলে তো মানে বিশেষ করে এই ধরনের সমস্যা, অ্যাংজাইটি ডিসঅর্ডার বা ডিপ্রেশনের ক্ষেত্রে রোগীদের মধ্যে ডিনায়ালটা বেশি, তারা তো স্বীকার করতে চান না সাধারণত। ঠিক কেউ কেউ আসেন স্বীকার করতে চাওয়া না, এটা হচ্ছে অজ্ঞতা, যে আমার এটা আছে আমি জানি না। যখন বোঝানো হয় যে অনেকে রোগী হিসেবে ভাবতে চান না, আসলে এটা হচ্ছে যে আমার ওই ধরনের সমস্যা নাই, মানে এটা একটা বিষয় আছে যে আমার কোনো সমস্যা নাই, দুটাই আছে। আবার অনেকে অনেক গর্ব করে বলে আমার কিন্তু ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, কোলেস্টেরলের সমস্যা আছে। মানসিক রোগ যদি থাকে এটা কেউ বলতে চায় না আসলে। এটা এখনো ওই ব্যাপারে আমরা যে দেশ থেকে আসছি, আমাদের দেশের মানুষ যে আমার ডিপ্রেশন আছে এই কথাটা বলতে চায় না, আমার অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে এটা বলতে অস্বস্তি করে। কিন্তু হার্টের সমস্যা, ডায়াবেটিস আছে এটা বলতে এখন আর সংকোচ করেন না, কিন্তু এটা খেতে করে। তো অনেক সুন্দর, মানে আমাদের মনে হয় আলোচনা খুব সুন্দরভাবে এগোচ্ছে। আমরা আরো আলোচনা করব এই বিষয়ে এবং এর সাথে ডায়াবেটিসের সম্পর্কগুলো আলোচনা করব। তো ডাক্তার শহীদ শিবলি, আমরা একটু বিরতিতে যাব। দর্শক, সময় হলো বিরতি নেবার। বিরতির পর আবার ফিরে আসবেন অনুষ্ঠানে, আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে। আপনারা দেখছেন টিবিএন ওয়েলনেস, সাথে আছি ডাক্তার সজল আশফাক। আজকে আমরা কথা বলছি অ্যাংজাইটি ডিসঅর্ডার এবং এর সাথে ডায়াবেটিসের সম্পর্ক নিয়ে। আমরা অ্যাংজাইটি ডিসঅর্ডার নিয়ে বেশ কিছু আলোচনা করেছি। আমাদের আজকের অতিথি ডাক্তার তৌহিদ শিবলি। আজকে আমরা তার সাথে বিশেষভাবে এই বিষয়গুলো নিয়ে কথা বলছি। আপনারা জানেন যে প্রতি মাসের দ্বিতীয় শনিবার আমরা ডাক্তার তৌহিদ শিবলির সাথে বিশেষ বিশেষ বিষয় নিয়ে আমরা কথা বলি, এবং এইটা ঠিক ডাক্তার তৌহিদ শিবলির সাথে বিষয়টা অনেকটা আলোচনার মতো, আমরা একটা আলোচনা মতো করি এবং সেখানে আপনারা অংশ নিতে পারেন। নাম্বারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনে, 6463079828। আপনারা ফোন করতে পারেন, অংশ নিতে পারেন আমাদের এই আলোচনায়। তো যেটা বলছিলাম যে অ্যাংজাইটির সাথে তো, যেটা আমি শুরুতেই বলেছি যে ডায়াবেটিসের একটা সম্পর্ক আছে, এটা কিভাবে ডায়াবেটিসকে প্রভাবিত করে? দেখেন, যে একটু মানুষ যখন অ্যাংজাইটিতে আসছে, ওর ঘুম হচ্ছে না,
সবসময় অস্থির আছে, হার্ট পাম্প করছে টু মাচ। তো ওর কি হচ্ছে, ঘুম না হলে, ঘুম থেকে দেরিতে উঠছে, দেরিতে উঠলে সকালে ঘুম থেকে ওঠার পরে ওর খেতে ইচ্ছা করছে না, কিংবা কিছু একটা খাইতে ইচ্ছা করছে যে খাবারটা ডায়াবেটিসের জন্য ভালো না, জি, ও হয়তো কার্বোহাইড্রেট রিচ খেয়ে ফেললো, তাতে কি হচ্ছে, ডায়াবেটিস আনকন্ট্রোল হয়ে যাচ্ছে। এখন ছিল অ্যাংজাইটি, এখন ডায়াবেটিস আনকন্ট্রোলে চলে যাচ্ছে, ও বুঝতে পারছে না কি হচ্ছে। রেগুলার যে অ্যাক্টিভিটিস গুলো আছে, যে ঠিকমতো চলাফেরা করা, একটু এক্সারসাইজ করা, একটু হাঁটা চলাফেরা করা, বাসার ভিতরে একটু ছোটখাটো কিছু করা, এগুলো করছে না। না করলে ওর ডায়াবেটিস কি হচ্ছে, সুগার বেড়ে যাচ্ছে। সুগার বেড়ে গেলে তখন দেখা যাচ্ছে, যদি মেডিসিন ঠিক মতো খাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে আমরা যখন ব্লাড টেস্ট করি, যে ব্লাড সুগার লেভেল হাই হয়ে গেছে, A1C হাই হয়ে গেছে। ওর চোখের ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, চোখে ব্যথা অনুভব করছে, বলছে আমার ভালো লাগছে না, আমি যাব না। হার্টে ব্যথা আছে, আমি রিকমেন্ড করছি যে কার্ডিওলজিস্টের সাথে দেখা করতে, বলছে না, আমার কার্ডিওলজিস্টে যেতে ইচ্ছা করছে না, সবকিছু থেকে নিজেকে গুটাই নিতে চাচ্ছে। এখন এতে কি হচ্ছে, যে সমস্যাগুলো আমরা সচরাচর চিকিৎসক আর খারাপ দিকে চলে যাচ্ছে। কেন আমরা অ্যাংজাইটি ট্রিটমেন্ট করতে চাই, ডিপ্রেশনের ট্রিটমেন্ট করতে চাই, যে অন্যান্য জিনিসগুলো ইগনোর করছে, একা একা থাকছে, খারাপ লাগছে, কাউকে বলতে চাচ্ছে না। এবং আরেক সমস্যা হলো যে ডায়াবেটিক পেশেন্টের একটা ইনফেকশন হয়েছে, ইনফেকশন ছিল, আগে ছিল অ্যাংজাইটি ডিসঅর্ডার বা ইনফেকশন হয়েছে, ভাল লাগছে না, বেশি ঘুমোচ্ছে, অনেক দুশ্চিন্তা, অস্থিরতা, তারপরে দীর্ঘ সময় ঘুমাচ্ছে। এই পেশেন্টগুলোর সমস্যা হচ্ছে, ডায়াবেটিসের একটা বড় সমস্যা আছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। যখন ব্লাড সুগার লেভেল 400-র উপরে চলে যাচ্ছে, A1C 12, 13, 14 চলে যাচ্ছে, তখন পেয়েছে পেশেন্ট ডেঞ্জারে চলে যাচ্ছে। আমরা তখন মোস্ট অফ দ্য টাইমে আমরা অফিসে পেশেন্ট রাখি না, আমরা হাসপাতালে অ্যাডমিট করি। আমরা আইভি ফ্লুইড এবং আইভি ইনসুলিন দিয়ে পেশেন্টকে, এবং মুখে খাবার বন্ধ করে দিই, দিয়ে আমরা ওই ডেঞ্জার থেকে ফিরে আনি। এরকম কোনো সময় পেশেন্ট এই অবস্থায় চলে যাচ্ছে। মানে সেটা একটা ভয়ঙ্কর অবস্থা, কিন্তু হয়তো হঠাৎ করেই চলে যাচ্ছে, কিন্তু ধীরে ধীরে, কিন্তু রুগী বা আশেপাশের লোকজন তো হঠাৎ করে বুঝবেও না, পেশেন্ট নিজে বুঝতে পারে। পেশেন্ট ভাবছে যে আমার অ্যাংজাইটি আছে, কিন্তু ওর যে অ্যাংজাইটির পরে ওর একটা ইনফেকশন হয়েছে, মেয়েদের জন্য খুব কমন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের পরেও দেখা যাচ্ছে নর্মালি 6-7 ঘন্টা ঘুমায়, ও 10, 11, 12 ঘন্টা ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠতে পারছে না, অস্থির লাগছে, ভাবছে যে এটা আইদার ডিপ্রেশন অথবা অ্যাংজাইটি। কিন্তু একই সাথে ও ডায়াবেটিস থাকাতে ডায়াবেটিস আনকন্ট্রোল হয়ে গেছে এবং কিটোঅ্যাসিডোসিস হয়ে গেছে। দ্যাটস এ মেডিকেল ইমার্জেন্সি, তখন আমাদেরকে হাসপাতালে পাঠিয়ে দিতে হয়। তো এই বিষয়গুলো আসলে তো আমাদের মধ্যে, এগুলো নিয়ে তো আসলে মানে অ্যাংজাইটির সাথে যে ডায়াবেটিস এতটাই ওতপ্রোতভাবে জড়িত, এটা তো আমরা অনেক সময় আসলে ঠিক উপলব্ধি করি না বিষয়টা। আমরা এই জন্যই আলোচনাগুলো আসি। সেটাই, মানে আমরা অন্যান্য অনেক বিষয় চিন্তা করছি, কিন্তু এটা সত্যি যে অ্যাংজাইটি বা ডিপ্রেশন বা অ্যাংজাইটিটা আরো সহজ, মানে এটা তো আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেকেরই আছে, বিভিন্ন সময় আসে, এবং আপনি যেটা বলছেন, যেটা যদি 2 সপ্তাহ বেশি কন্টিনিউ করে, ইন দ্যাট কেস তখন এটাকে আমরা অ্যাংজাইটি ডিসঅর্ডার বলবো। তো সেরকম কিন্তু যে মানে খুব, আমি জানি না, আপনি তো ভালো বলতে পারবেন আপনার, তো এরকম সমস্যা মানে কতটা সচরাচর দেখা যায়, কতটা কমন এই বিষয়গুলো অ্যাংজাইটি ডিসঅর্ডারটা? ডিপ্রেশন এবং অ্যাংজাইটি, আমরা প্রতি 10টা পেশেন্টের মধ্যে 3-4 জন ডিপ্রেশন অ্যাংজাইটি চলে আসে। ডিপ্রেশনের পরিমাণটা অনেক বেশি, অ্যাংজাইটি তার থেকে কিছু কম। তো যাই হোক, ডিপ্রেশন নিয়ে তো আমরা কথা বলেছি। ডিপ্রেশনের আপনি কি মনে করেন, আমি আবারও দর্শকদের উদ্দেশ্যে বলি, যেহেতু আমরা এই দেশে এসছি, আমরা এই দেশে থাকি, ইমিগ্রেন্ট অধিকাংশই, বা নানাভাবে আছি, তো সেক্ষেত্রে সেই ডিপ্রেশনের কারণটা কি হতে পারে? মানে আপনি কি আলাদাভাবে আমাদের কমিউনিটিতে যারা ইমিগ্রেন্ট, তাদের মধ্যে ডিপ্রেশনের কারণকে আলাদাভাবে চিহ্নিত করতে পারেন যে এই কারণগুলো বেশি? আমরা যারা যে দেশ থেকে আসছি, ওখান থেকে আসার পর আমরা একটা আমেরিকার সম্বন্ধে একটা ধারণা নিয়ে আসছি, কিন্তু এখানে আসার পরে আমরা যখন বাস্তবতা দেখতে পাই যে আমার একটা জব দরকার, জব করতে গেলে আমার ওয়ার্ক অথরাইজেশন দরকার, এটা মিনিমাম। ওয়ার্ক অথরাইজেশন আমার নাই, এখন আমি কোথায় কাজটা করব? আমার কাজ নাই, আমি কাজের জন্য ঘুরছি। তখন কিন্তু দিনের পর দিন থাকতে থাকতে ও ডিপ্রেশনে চলে যাচ্ছে, ও অ্যাংজাইটিতে যাচ্ছে, একটা জায়গায় ইন্টারভিউতে যাচ্ছে,
ওর যদি ডিপ্রেশন কিংবা অ্যাংজাইটি ডিসঅর্ডার থাকে, ওর পারফরমেন্স কিন্তু ওইভাবে করতে পারছে না। আমাদের হবে না। আমাদের এই বাস্তবতা যেটা, যে এই মুহূর্তে আমি এই আলোচনার বাইরে একটু বলি জি। যে এখন ইমিগ্রেশন নিয়ে যে সমস্যা যাচ্ছে, এই কারণটা কিন্তু ইমিগ্রেশন, রাইট? আমাদের চিকিৎসার সাথে সাথে আমাদের কমিউনিটির ভিতরে অনেক অ্যাটর্নি রয়ে গেছেন। আমাদের পেশেন্টরা যদি অ্যাটর্নি শরণাপন্ন হয়, ওনাদের যে সমস্যাগুলো ইমিগ্রেশনে রয়ে গিয়েছে, অ্যাটর্নির সাথে আলোচনা করলেও কিন্তু অনেকেরই মনে হবে যে আমি মনে করছিলাম এটা ভয়ঙ্কর সমস্যা, অ্যাটর্নি আমাকে ধারণা দিয়ে দিয়েছেন যে আমার গাইডলাইনটা কি হবে। তখন ওদের অ্যাংজাইটি এবং ডিপ্রেশনটা অনেক কমে আসছে। এবং এই মুহূর্তের জন্য আমি মনে করি আমাদের কাছে শুধু আসা না, আমাদের সাথে সাথে একই সাথে ওনারা যদি আমাদের অ্যাটর্নির কাছে যান, কিংবা আমাদের অ্যাটর্নির কাছে নাও যদি যেতে চান, ওনারা যদি অ্যাফোর্ড করতে পারেন, ওনারা এদেশে অ্যাটর্নির সাথে দেখা করতে পারেন। দে আর অ্যাটর্নি, দে আর রেডি টু হেল্প দেয়ার ক্লায়েন্ট। এবং এই মুহূর্তে হেল্পটা দরকার। নিজে নিজে ভয়ের মধ্যে না থেকে, নিজে নিজে দুশ্চিন্তায় না থেকে কথা বলতে পারেন যে কোন গাইডলাইন নিয়ে চলবেন ওনারা, মানে এটার সমাধান কি, বা এটা নিয়ে কি ঝুঁকি আছে, কি করতে হবে। তখন আসলে একটা উপায় খুঁজে পেলে আসলে তো স্বাভাবিকভাবেই স্ট্রেস, যে অ্যাংজাইটিটা এই জিনিসগুলো দরকার হচ্ছে যে একটা কম্বাইন্ড ওয়ার্ক। আমরা যেমন মেডিসিনের আমরা শারীরিক যে সমস্যাগুলো সমাধান দিচ্ছি, মানসিক সমস্যার সমাধান দিচ্ছি, একই সঙ্গে আমাদের আইনগত সমস্যার সমাধানগুলো দিলে পেশেন্ট কমফোর্ট ফিল করবে, কনফিডেন্ট ফিল করবে, এবং মেডিসিন এবং অ্যাটর্নি দুইটার একসাথে যখন আমরা রান করব, আমাদের পেশেন্টরা অনেক কমফোর্টেবল এবং কনফিডেন্ট ফিল করবে। মনে হবে যে না, আমার তো এত ভয়ের কিছু নেই, আমার কিছু আইন মেনে চলতে হবে, আমার কিছু বাধ্যবাধকতা আছে, সেগুলো আমাকে মেনে চলতে হবে, তাহলে আর ভয়ের কিছু নেই। আচ্ছা, তো অনেক ধন্যবাদ ডাক্তার তৌহিদ শিবলী। তো আপনি খাবারের কথা বলছিলেন যে খাবার পরিবর্তন করতে হবে। তো আমরা কিছু খাবারের স্লাইড দেখি। আমি বলবো যে 9 নম্বর, 10 নম্বর, 11, 12 এই প্রত্যেকটা স্লাইড একটু একটু করে যদি দেখাতে থাকেন, আমরা আলোচনাটা এগিয়ে নিয়ে যাই। ডাক্তার তৌহিদ শিবলী, মানে কি ধরনের খাবার এই অ্যাংজাইটি বা ডিপ্রেশন কমানোর জন্য? দেখেন, এই যে খাবারগুলো আছে, এই খাবারগুলোর মধ্যে আমরা আগের দিনে আলোচনা করেছি, আমরা নরএপিনেফ্রিন, সেরোটোনিন এবং ডোপামিন, এই তিনটা জিনিসই আমরা এখান থেকে পাচ্ছি। এই খাবারগুলো সচরাচর আমাদের খাবারের মধ্যে নাই। আমরা রুটি খাচ্ছি, ভাজি খাচ্ছি, কিন্তু আমরা কিন্তু এগুলো খাচ্ছি না। খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এই খাবারগুলো যদি আমরা অভ্যাস করতে পারি, আমাদের ব্রেনের নিউরো ট্রান্সমিটার এখান থেকেই ও তৈরি করলে আমাদের ওই ঘাটতিগুলো পূরণ হবে। ঘাটতি পূরণ হলে আমরা ধীরে ধীরে আবার স্বাভাবিক অবস্থায় চলে আসবো। সেরোটোনিনের কথা বলা হচ্ছে, যেগুলো সেরোটোনিনকে বুস্ট করতে পারে। ইয়েস, সেরোটোনিনের বুস্ট করার জন্য আমাদের যে জিনিসগুলো আছে, খাবারগুলো দেখাই দিচ্ছে, সব আছে, এবং ঘুমেও হেল্প করে। আচ্ছা আচ্ছা, তা পরবর্তী স্লাইডটা শাকসবজি, ব্রকলি থেকে শুরু করে টমেটো, অনেক কিছু দেখা যাচ্ছে। ব্রকলি আছে, ওটা টমেটো না, ওটা আছে বাইরে একটু টমেটোর মতো, টমেটো আদাও দেখা যাচ্ছে। ওটা হচ্ছে গ্রেপফ্রুট, ভিটামিন সি, গ্রেপফ্রুট। হ্যাঁ, টমেটো আছে, ইউ আর রাইট। ব্রকলি আছে, ওখানে আছে পামিগ্রেনেট আছে। সেটাই, এই যে এখানে ফুডগুলো রয়ে গেছে, এই ফুডগুলোর মধ্যে অল দিস ফুড, ইভেন হানিও দেখা যাচ্ছে এখানে, অল ন্যাচারাল ফুড। আমরা যত ন্যাচারাল ফুডের মধ্যে যাব, আমাদের ব্রেনের নিউরো ট্রান্সমিটার তৈরি করবে এগুলো থেকে। যখন নিউরো ট্রান্সমিটার ব্যালেন্স অবস্থায় আসবে, তাহলে আমাদের এই অ্যাংজাইটি ডিসঅর্ডার এবং ডিপ্রেশন থেকে আমরা রক্ষা পাবো। মানসিক স্বাস্থ্য আমাদের স্ট্রং হবে। মানসিক স্বাস্থ্য স্ট্রং হলে আমরা স্বাভাবিক নিয়মের মধ্যে চলে আসবো। তখন আমার অন্যান্য যে সমস্যাগুলো রয়ে গেছে, ডায়াবেটিস কন্ট্রোল করতে পারবো, হাই ব্লাড প্রেশার কন্ট্রোল করতে পারবো। তো যেটা আমরা শুরু করছিলাম যে ডায়াবেটিস এর কথা, তো আমরা যে ডায়াবেটিস নিয়ে একটু কথা বলি, কারণ ডায়াবেটিস নিয়ে কথা বলা হয়। আমরা একটু চেষ্টা করেছি যে অ্যাংজাইটি ডিসঅর্ডার এবং ডিপ্রেশন কিভাবে ডায়াবেটিসকে প্রভাবিত করতে পারে, ডায়াবেটিসকে বাড়িয়ে দিতে পারে। আপনি যেটা বললেন যে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, যেটা একটা ভয়ঙ্কর অবস্থা, সেই পর্যায়ে চলে যেতে পারে। তো এই ডায়াবেটিসের তাহলে তো নিয়ন্ত্রণের ক্ষেত্রে কি করা উচিত? মানে এটা তো একটা জিনিস যে আপনি যেটা বললেন যে আমরা অ্যাংজাইটি আছে কিনা এটা লক্ষ্য রাখবো, ডিপ্রেশন আছে কিনা এটাও লক্ষ্য রাখতে হবে। তো ওভারঅল আবার যদি একটু বলেন যে ডায়াবেটিস নিয়ে আসলে কি করা উচিত? আমরা যদি রুট কজের মধ্যে ঢুকি, যে
কোথায় সমস্যা হচ্ছে? সমস্যাটা হচ্ছে যে আমার বডির যে ইনসুলিন আছে, আইদার ইনসুলিন তৈরি কম হচ্ছে অথবা ইনসুলিনের কাঠামো চেঞ্জ হয়ে গেছে। কেন বলছি এটা? যে আমরা যে খাবারটা খাচ্ছি, কার্বোহাইড্রেট খাচ্ছি, এই কার্বোহাইড্রেট থেকেই কিন্তু আমরা যেমন গাড়ি চলতে গেলে তেল দরকার পড়ছে, বডির জন্য দরকার হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট যখন বডি প্রতিটা সেল কাজ করছে, ওর যখন ক্যালোরি দরকার পড়ছে, ওর সিগন্যাল দিচ্ছে ব্রেনকে আই নিড এ ক্যালোরি। তখন ব্রেনকে লিভার জানাই দিচ্ছে আই হ্যাভ এ স্টোরেজ। তো লিভার থেকে কি করছে, গ্লুকোজ ছেড়ে দিচ্ছে ব্লাডে। ব্লাডের গ্লুকোজটা তখন সেলের পাশে যাচ্ছে। সেলটা কিন্তু একটা আটকানো, একটা বন্ধ জায়গা। ও সেলের বাইরে আছে, ও ভিতরে ঢুকতে পারছে না। তখন সিগন্যাল দিচ্ছে ব্রেনে আমি তো আসছি, ঢুকতে পারছি না। তখন কি হচ্ছে, বলছে ও আই হ্যাভ এ ইনসুলিন। তো ইনসুলিন লিভারের পাশে প্যানক্রিয়াটিক অর্গান রয়ে গেছে, ওখান থেকে বিটা সেল ইনসুলিন সিক্রেট করছে। ইনসুলিনটা যখন আসছে, ওটা সেলের গায়ে লাগার সাথে সাথে একটা ওপেন হচ্ছে ডোর, গ্লুকোজ ঢোকার জন্য। গ্লুকোজ ঢোকার জন্য। ব্লাড থেকে গ্লুকোজটা কোথায় গেল? এখন সেলের ভিতর চলে গেল। এখন সেল এটার জন্য অপেক্ষা করছে, সেল এটার জন্য অপেক্ষা করছে। একটা ডায়াবেটিক পেশেন্ট আর নর্মাল পেশেন্টের মধ্যে ডিফারেন্স হচ্ছে, একই পরিমাণ সুগার খাচ্ছে, একই পরিমাণ রুটি খাচ্ছে, একই পরিমাণ ভাত খাচ্ছে। ডায়াবেটিক পেশেন্টের ব্লাডের মধ্যে সুগারটা রয়ে গেছে, নর্মাল পেশেন্টের ওটা সেলের ভিতর চলে গিয়েছে। মানে ডায়াবেটিস পেশেন্টের ইনসুলিনের সমস্যা, ইনসুলিনের সমস্যা হয় কম তৈরি হচ্ছে, না হলে ইনসুলিনের কাঠামো যদি চেঞ্জ হয়ে যায়, ও সেলের গায়ে ঠিক মতো লাগতে পারে না। না লাগলে কি হচ্ছে, ও ডোরটা ওপেন হচ্ছে না, মানে কাজ করছে না। এখন আমরা সেটাকে পরিবর্তন করি কিভাবে? ডায়াবেটিস যদি কন্ট্রোল থাকে, অনেকটা কন্ট্রোল থাকে, আমরা A1C এর উপর ডিপেন্ড করি। A1C যদি আমরা 9 এর নিচে থাকে, তখন আমরা ওরাল মেডিকেশন দিই। দর্শক, আপনারা সবাই জানেন যে ডায়াবেটিস যারা আছে তাদের অধিকাংশই আমরা খুব সহজ একটা মেডিসিন, এবং সবাই জানেন নামটা, মেটফরমিন দিয়ে আমরা চিকিৎসা দিচ্ছি। মেটফরমিন দিয়ে চিকিৎসা দেওয়ার পরেও, খাদ্যাভ্যাস পরিবর্তন করার পরেও, ফিজিক্যাল এক্সারসাইজ করার পরেও যখন দেখা যাচ্ছে কন্ট্রোল হচ্ছে না, কিভাবে বুঝবো কন্ট্রোল হচ্ছে না? আমরা দেখি তখন A1C 9 এর উপরে চলে গিয়েছে। তখন আমরা কি করছি, বাইরে থেকে আমরা ইনসুলিন দিচ্ছি। সেই ইনসুলিনটা আমরা কয়েক রকম ভেদ আছে, আমরা শর্ট অ্যাক্টিং আছে, লং অ্যাক্টিং ইনসুলিন আছে। এখন আরো সুন্দর জিনিস আসছে, যে ইনসুলিন আমরা অনেকে সপ্তাহে 1 দিন করে দিচ্ছি। একটা ইনসুলিন আছে সপ্তাহে 1 দিন দিচ্ছি, সপ্তাহে 1 দিন দিলেই চলবে, সপ্তাহে 1 দিন দিলেও চলবে। সাথে রেগুলার মেডিকেশন রয়ে গেছে, এর সাথে সপ্তাহে 1 দিন। ও হেল্প করছে কোথায়? ওর ক্ষুধাটা কমাই দিচ্ছে। ক্ষুধা কমাই দিলে ওর এনার্জি ঠিক আছে, ক্ষুধা কমাই দিচ্ছে এবং ওজন কমে যাচ্ছে। আর আগের মতন খাবারের জন্যে সবসময় খেতে চাচ্ছে এই ভাবটা চলে গেছে। শরীরে এনার্জি ফিল করছে, ও হাঁটছে, ও 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে হাঁটছে। তখন ওর মনোবল বেড়ে যাচ্ছে। মনোবল বেড়ে গেলে তখন বলছি ইয়েস, আই ফিল গুড। আমার ওজন ছিল 170, এখন আসছে 160। আই লুক লট মোর ইয়াঙ্গার। আমার পেটের বেল্টের যে হুকটা আমি ইউজ করছি, এখন দেখা যাচ্ছে 2টা দাগ কমে গেছে। আমার তো এখন ভালো লাগছে। আমার কাছে এসে বলছে যে আমার 3 মাস হয়ে গেছে, আমি ব্লাড চেক করতেছি। আমরা ব্লাড চেক করে দেখছি যে A1C কমে গেছে। পেশেন্ট তখন আরো আগ্রহ পাচ্ছে। একই সাথে আমরা কি করি, আমরা অনেক সময় ডিভাইস লাগিয়ে দিই। ডিভাইস লাগিয়ে দিয়ে আমরা সেলফোনের মধ্যেই ওটা সুগারটা আমার আর ফিঙ্গারে পিক না করে, আমরা ওর ভিতরে 24 আওয়ার্স, 7 days, 15 days, 30 days, 1 month, 2 months, আমরা ইচ অ্যান্ড এভরি মোমেন্ট আমরা দেখতে পাই। এবং পেশেন্টকে যখন বলি যে আপনি ঠিক এতটার সময় আপনার সুগার বেড়ে গেছে, আপনি খাইছেন এই সময়, পরিমাণটা বেশি ছিল, আমাকে বলে আপনি জানেন কিভাবে? আমি বলছি আমার তো এইভাবে, আপনার যেমন সেলফোনের ভিতরে আসছে, আমার এখানে রেকর্ডে চলে আসছে। তখন আমি বলি খাদ্যাভ্যাসটা পরিবর্তন কিভাবে হবে? সকালে আমরা যে নাস্তাটা করছি, আমি মনে করি যে খাবারটা আমি অনেক বেশি খাচ্ছি না, কিন্তু সুগার যখন অনেক বেশি হয়ে যাচ্ছে এবং সেলফোনের ভিতরে 400-র উপরে গেলে অ্যালার্ম দিচ্ছে, 300-র উপরে গেলে অ্যালার্ম দিচ্ছে। অ্যালার্ম দিলে অনেকে বলে যে অ্যালার্ম কেন দিচ্ছে? তখন বোঝাই বলি যে পরিমাণটা বেশি হয়ে গেছে। বলে যে আমি তো বেশি খাইনি। আপনি মনে করছেন বেশি খাননি, কিন্তু আপনার বডি এটা চাচ্ছে না, এনাফ হয়ে গেছে। আপনি যদি একটু খাদ্যাভ্যাস পরিবর্তন করতে পারেন, একই পরিমাণ ফুড আপনি ভাগ করে 2 বারে খান, 1 বারে না খেয়ে,
তাহলে সুগারটা ওইভাবে অনেক উপরে জাম্প করছে না। না করলে তখন ধীরে ধীরে মানুষ অভ্যস্ত হয়ে যাচ্ছে তাতে, এবং ডায়াবেটিস আমরা কন্ট্রোল করতে পারছি। কেন করতে যাচ্ছি আমরা ডায়াবেটিস কন্ট্রোল? আমাদের চোখের পিছনে রেটিনা নষ্ট করছে, আমাদের হার্ট অ্যাটাক করছে, আমাদের কিডনি নষ্ট করছে, আমাদের নার্ভ নষ্ট করছে। ডায়াবেটিক পেশেন্টের অনেকেই এসে বলছে, দর্শক আপনারা দেখবেন যে অনেকেই বলছেন যে আমার পা খুব জ্বালাপোড়া করছে, তো ওটা দ্যাট ইজ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, নিউরোপ্যাথি, সরি ডায়াবেটিক নিউরোপ্যাথি। ডায়াবেটিক নিউরোপ্যাথির জন্য তখন আমরা ডায়াবেটিসকে কন্ট্রোল করছি। নিউরোপ্যাথির জন্য আমরা সাময়িকভাবে কিছু চিকিৎসা দিচ্ছি, যে নার্ভকে একটু সাপোর্ট দেওয়ার জন্য চিকিৎসা দিচ্ছি। এবং আমরা তখন কি করছি, আমরা একই সাথে ফুড ডক্টরের কাছে পাঠিয়ে দিচ্ছি যে পায়ে কোনো ঘা আছে কিনা, পায়ে কোনো আলসার আছে কিনা। ডায়াবেটিক পেশেন্টের যখন ব্লাড সুগার হাই থাকছে, ওর ইনফেকশন রেট খুব হাই থাকে, তখন পাটা ভেরি ইম্পর্টেন্ট, জরুরি। পায়ের দিকে না তাকাই না, আমরা অ্যাটলিস্ট ইয়ারলি একবার করে পা চেক করছি, আমরা চোখের ডাক্তারের কাছে পাঠিয়ে দিচ্ছি। যেমন আমরা সবাই মনে করি যে ছেলেদেরই শুধু হার্ট অ্যাটাক হচ্ছে, দেখবেন যে মেয়েদের 50-এর উপরে মেয়েদের হার্ট অ্যাটাকের রেট অনেক বেশি, এবং ডায়াবেটিক পেশেন্ট হলে বুকের ব্যথাটা অনেক কম থাকে, টের পাওয়া যায় না, সাইলেন্ট হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। এই আলোচনাগুলো দর্শক আপনাদের, আমরা এই আলোচনাগুলো করেছি, আবারও আপনি ছোট করে করলেন যে ডায়াবেটিসের যে কত রকম জটিলতা আছে, চোখের, হার্টের, কিডনির, তারপরে নার্ভের কথা বললেন, আরো অনেক আছে। মানে এটা একটা এই জন্যই বলা হয় নীরব ঘাতক। তো ডাক্তার তৌহিদ শিবলী, অনেক ধন্যবাদ। আমরা আবার হয়তো আগামী মাসে আলোচনা করব, দ্বিতীয় শনিবার। তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। টিভিএন 24 এর দর্শক শ্রোতা এবং টিভিএন এর পিছনে যারা কাজ করছেন, বিশেষ করে আমাদের রফিক ভাই এবং অনেক দূর দূরান্ত থেকে ওনারা যারা পিছনে কাজ করছেন, ওনারা তো টেলিভিশনে আসছেন, আমাদের থেকে ওনারা অনেক বড় কাজ করছেন। দর্শক, আপনাদেরকে যে স্লাইডগুলো দেখিয়েছেন, আমাদেরকে যে লাইভে নিয়ে আসছেন, ওনাদেরকে আমি আপনাদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে, ডক্টর সজল আসফারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ, এবং টিভিএন যারা চালাচ্ছেন ওনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ যে আমাদের ব্যবস্থা করে দিয়েছেন। অবশ্যই এটা একটা আমাদের কি বলা যায়, আমরা সামাজিক একটা উদ্যোগ নিয়েছি মানুষকে সচেতন করার স্বাস্থ্য বিষয়ে। দর্শক, আপনারা যদি আমাদেরকে প্রশ্ন করেন, আমি বুঝতে পারছি যে আমি ইন্টার্নিস্ট, আমি আজকে ডিপ্রেশনের আগের দিন কথা বলেছি, আজকে অ্যাংজাইটি ডিসঅর্ডার নিয়ে বলেছি। আপনারা যদি আমাদেরকে প্রশ্ন করেন, বুঝতে পারবো যে আপনারা আমাদের সাথে সাথেই আগাই যাচ্ছেন। আপনারা প্রশ্ন করবেন, তাহলে আমরা সেভাবে উত্তর দিতে পারবো। সেটাই। তো অনেক ধন্যবাদ। তো অনুষ্ঠান শেষ করবো। দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করেছি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে অ্যাংজাইটি ডিসঅর্ডারের সাথে ডায়াবেটিসের সম্পর্ক এবং ডায়াবেটিসের কিছু জটিলতা নিয়ে কথা বলেছি। আগামীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে, এবং আপনারা টিভিএনের সাথে থাকবেন। যেটা ডাক্তার তৌহিদ শিবলী বললেন, আপনারা প্রশ্ন করবেন, আমরা চাই আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে। আমরা চাই আপনারা স্বাস্থ্য সচেতন হন, এবং নানা রকম জটিলতা যেগুলো আছে রোগের কারণে হয়, সেগুলো আমরা যাতে এড়িয়ে চলতে পারি, সেই ব্যবস্থাটা যেন আপনারা নিজেরাই নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।